পৃষ্ঠা ৩৯৬ ট্যাঁস ফিরিঙ্গির বস্তানি। এবাদুর রহমান। শ্রী শ্রী খোদা সহায়, ইয়া রব্বা, হে প্রভো দয়াময়, বখেদ মতে কেবলায়ে দো জাহাঁ, কাবারে বলেগান বন্দেগান আলিশান জোনাব শ্রী অর্জুনদেব সেন শর্মা দাদাভাই পাক জোবানেশু সালাম ওয়াস সালাম। আপনি আমার কৃতজ্ঞতা অধিকন্তু শর্মিন্দা আদর গ্রহণ কইরা বাধিত করবেন প্লিজ। বাদ কদমবুশি খেদমত শরীফে এই বিপন্ন বান্দার ফিদরিয়ান আরজ এই যে আমি বধ বিপথে বিতাড়িতদের মাঝে পরিগণিত ও আমার লজ্জা রাখার স্থান নাই, কারণ আমি বাঙালি মুসলিমের কাল নির্ণয়, পঞ্জিকা ব্যবহার ইত্যাদি লইয়া রচনাটা লিখতে পারতেছি না। ডেডলাইনের পর ডেডলাইন আমার টাইম একদম খায়া দিতেছে। অতএব আপনার কাছে সমর্পিত জবানের কি বিষম বরখেলাপি করলাম, তা করলাম প্রিয় দোয়াগো। যখন আমরা বাক্যালাপ করছিলাম ও পাঁজি নিয়ে মৃদু মত বিনিময় করছিলাম, তখন আমি জানতাম বাঙালি মুসলমান সমাজ এবং বর্তমান বাংলাদেশের মানুষদিগও যেরূপে কাল নির্মাণ গণনা করে, তাদিগের বিবিধ আচার ও পাঁজি ব্যবহার, তাদিগের তারিখ ই ইলাহি প্রতিষ্ঠা ইত্যাদি ও বাঙ্গালার ক্রনোলজি, ক্রনোপলিটিক্স, ক্রনোহেজমনির রাজনীতি, মূল্যনীতি নিয়ে ভালো তেমন কোনো রচনা কখনোই রচিত হয় নাই। পৃষ্ঠা ৩৯৭। আর আমাদের বাঙালি মুসলমানের পঞ্জিকা, আলমানাক, ক্যালেন্ডার, এমনকি সময়ও যে একটি অত্যন্ত সাম্প্রতিক নির্মাণ, তার এমনকি নূতন কথা। পূর্ব বাংলায় বা আজিকার বাংলাদেশে বাঙালি মুসলমান সমাজে এই নির্মাণ এরেস্টেড নয়, আড়ষ্ট নয়, বরং প্রায়ই বিবর্তন বিস্তৃত ও পরিবর্তন প্রলয় বিপর্যস্ত। কিন্তু এই যে সময় বিষয়ক ধারণা, যা সাধারণ লোকের মানস সংগঠনে বুনিয়াদি ও মানব অস্তিত্বের সাথে শুধু নিবিড়তাই লিপ্ত নয়, মানবের স্থিতি ও সমাজের জাগতিক সাফল্যের জন্য অত্যাজ্য সমন্বয়ী স্থানাঙ্ক, তাহাকে কেন বিবর্তিত ও পরিবর্তিত হইতে হইতেছে শুধু ব্যবহারিক ও প্রায়োগিক প্রয়োজনে? আর এই বিবর্তন ও পরিবর্তনের অভিমুখ কি শুধুই প্রাগ্রসর, না পশ্চাৎ অপসরণ ও অপগমনও আমাদের সাময়িকতা ও পাঁচি হেজেমনিতে জাহের আছে? কাল নির্মাণ ও গণনা বিষয়ক ধারণাগণের বিবর্তন ও পরিবর্তন কি আদৌ উদ্দেশ্যমূলক? কি উদ্দেশ্য? কেন? আমাদের অনেকের খুব অভিমান আছে যে এই বিবর্তন ও পরিবর্তন ধারাবাহিক। এই বিবর্তন ও পরিবর্তনের ধারাবাহিকতা একটি বিশ্বদৃষ্টি ও বিশেষ কিছু মূল্যনীতি বিস্ফারিত হইয়া আছে। এতৎ বিষয়ে বাঁধিগত আলাপসালাপ ও জাতিবাদিতার মদমগ্ন মুসাবিদা করা, মাসাইল মাস আলা আলগোচে কান্নি মাইরা আমরা দুই একটা কথা পেশ করতে আর্জি হয়। প্রথমত, রসুনের সব কোয়ার হোগা বান্দা যে গোড়ার গলদে সেই রিডল ড্যাপ্ট ইন a mystery inside an enigmaয় ফোকাস রাখি। আমি শুরু থেইকা বাঙালি মুসলমান কইরা যাইতেছি। এই বাঙালি মুসলমান বিষয়টা কোন ক্ষেতের মূলা, কোন মহিরুয়ের ধুন্দল? দ্বিতীয়ত, বাঙালি মুসলমান যেইখানে ফলে সেই পূর্ব বাংলা বা বাংলাদেশ কি আদৌ অস্তিত্বময় পশ্চিম বাংলা বা ভারতবর্ষের বৃত্তচ্যুত হইয়া ভারতবর্ষের ইতিহাসের বাইরে? আসলেই তো যেমন অনেক মহাজন বলছেন, বাঙালি আবার মুসলিম হয় কোন জড়িবুটি খাইয়া? রিডিকুলাস। আরব ইরান তুরান থেইকা আসা
আব্রাহামীয় অসভ্য আহ্লাদ ও বিজাতীয় বীজ কি বাঙ্গালায় জোর কইরা সান্দায় দেয়া যায়? মুসলিম ও বাঙালি হইল সোনার পাথর বাটি, সুয়ারের সর্দি, সুরাবর্দি ডাইরেক্ট অ্যাকশন। পৃষ্ঠা 398। এহিনে খুব খেয়াল করবেন যে আমি মুসলিম বাঙালি, বাঙ্গালার মুসলমান ইত্যাদি বলতেছি না। উচ্চগ্রামে বলতেছি বাঙালি মুসলমান। বাঙালি মুসলমান ও বাংলাদেশ এক অসম্ভব অভূতপূর্ব ভুঁইফোড় পোঁত ফাটানো ফেনোমেনা। ভারতবর্ষের ভারী ও বিপুল সভ্যতার সাগরে জায়গা উঠা ছদ্মবেশী হাফকেরস্ত, আতুর আউলা পাগল গন্ধবণিক, দোআঁশলা সামন্ত, দুর্দমনীয় মাল্লা, যৌনাবেগে উদ্বেলিত ডাকিনী ও সর্বোপরি মূর্খ চাষার বাচ্চাদের দখলকৃত এক ক্ষণিকের মুক্তাঞ্চল, এক টেম্পোরারি অটোনমাস জোন, এমন এক জঙ্গল বাড়ি যার রুহানি বা সীমানা বা প্রতিপত্তি ঈশা খাঁ নিজেও জানতেন না। তো এই বাঙালি মুসলমান ও বাংলাদেশ ধরনের অসম্ভবকে ঐতিহাসিক করবার অর্থাৎ বাস্তব বুদ্ধিতে অধিগ্রহণের একটি সূত্র দিছিলেন আত্মঘাতী ইয়াহুদি ভাবুক ওয়াল্টার বেনিয়ামিন। তিনি বলছিলেন কোনো অসম্ভব ঘটনা, যেমন পারি কমিউন, ঘটনাটি ঘটবার পূর্ব মুহূর্ত পর্যন্তই অসম্ভব। অসম্ভব সংঘটিত হবার কোনো পূর্ব পরিচিত কার্যকারণ নাই, কিন্তু অসম্ভব ঘটে যাবার পর আমাদের এই বাগেন্দ্রিয়ে না সম্ভব ক্ষুধাসাত চিন্ময় যুক্তিগ্রাহ্য কইরা পুনর্নির্মাণ করতে হয়, ভাষায় আইন ব্যাখ্যা করতে হয়। তাই সাধারণত পণ্ডিতগণ অসম্ভব ঘটে যাবার পর অসম্ভবকে সম্ভবপরতার বর্ণে গন্ধে আমোদিত করার কার্যকারণ উদ্ভাবন করেন। তারা নিজেদের লেখনী সহায়তায় অতীতে অবতীর্ণ হন ও এমনভাবে সময়ের প্রবাহমানতার সাপেক্ষে ঘটনা শৃঙ্খল নির্মাণ করেন যে এই শৃঙ্খলায় অসম্ভব ঘটবার সম্ভাব্যতা ও বোধগম্যতা সুষুপ্ত হইয়া যায়। তা যায়। অতএব যে বাঙালি মুসলমান বইলা কোনো কিছু বাঙালির ইতিহাসে কখনো ছিল না, থাকা সম্ভব ছিল না, এখনো হয়তো থাকা উদ্ধৃতির মধ্যে সম্ভব না ও ভবিষ্যতেও কখনো হয়তো হবে না, সেই বাঙালি মুসলমান একটা ইফেক্টিভ কমিউনিটি বা বিশেষ কিছু ভাব ও বৈপ্লবিক প্রস্তাবনা নির্ভর সংঘ, একটা অনতিক্রম্য অসম্ভাব্যতার ডিজায়ার মেশিন বলা যাইতে পারে। বাঙালি মুসলমান একটি সম্ভাবনার দিগন্ত রেখা, যা সময়ের মধ্যে দিয়ে আমরা কখনো একটু ছুঁই, আমরা কখনো একটু হইয়া উঠি, আমরা কখনো একটু ঘইটা উঠি, আর এই দিগন্ত ছোঁবার আকুল ছেনালি আমাদের বাঙালি মুসলমানের জুঁইশস, JOUISSANCE। পৃষ্ঠা 399। সেই কালো গহ্বর যৌনির মতো বিক্ষুব্ধ রক্তাক্ত ক্ষত, যার ভিতর দিয়া বাঙালি মুসলমান চৈতন্যের উন্মেষ ঘটে। এখন যারা জাক লাঙ্কার বাল কখনো ফালায় আঁটি বাঁধেননি, তাঁরাও জানেন জুইশস ও ট্রমা সংলগ্ন কখনো সংযুক্ত সংসার। বাঙালি ও মুসলিম প্রপঞ্চদ্বয় বাঙালি ও মুসলিমের হুসার্ল কথিত লেবেন্সওয়েল্ট LEBENSWELT বা যাপিত পৃথিবীর দ্বয়ের অসম্ভব মিলন ভয়ঙ্কর ট্রমার ভেতর দিয়েই শুধু অসম্ভব, অবন্ধনীর মধ্যে। বাঙালি মুসলমানের ট্রমাতাড়িত কাল ও দিন পাঁজির বিশেষত্ব বুঝবার আগে জানবেন বাঙালি মুসলমানের জুইশস বা ট্রমার পেছনে অনেক বেদনা, সংক্ষোভ ও কান্নার কাসিদা, যেমন অঙ্গাঙ্গী তেমনি কাসিদার থেকেও বেশি বিরাজমান ঘটমান এক বিষম জীবন্ত অদম্য নাখোজাবাদী বাসনা।
টমাস মোর সাহেব ইউটোপিয়ার ধারণা ইবনে খালদুনের নাখোজাবাদ থেকেই পাইছিলেন, কিন্তু খালদুনিয়া নাখোজাবাদী বাসনা ইউটোপিয়া থেকে অনেকই পৃথক। কিন্তু কেমনে পৃথক এই আলোচনা এইখানে আর না করি। শুধু কয়টা নাখোজাবাদী লক্ষণ বা সিম্পটম বলবো, আপনার জোশ লাগবে। যেমন বাঙালি মুসলমান পূর্ব বাঙ্গালার কোন বানানটা নিছে একটু খেয়াল করেন। বাংলাদেশ, বাংলাদেশ আমার সোনার বাংলা কি নয় রবিবাবু? রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণিত একটি মিথো পোয়েটিক উদ্ভাবন ও বঙ্কিমবাবু যে দেশমাতার বন্দনা করেন তার থেইকা খুব খুব আলাহিদা ও পরম্পরা রহিত। বাংলা ভাষায় কাণ্ডজ্ঞানহীন মূর্খ জবনদের কিছু পুঁথি পাট্টা ব্যতীত বাংলাদেশ বানানটির বহুল ব্যবহার কি আমরা পাইতেছি রবি পূর্ব গদ্য ও কাব্যগীতে? বাঙালি মুসলমান বাঙালি জাতি রাষ্ট্রের স্বপ্ন বঙ্কিমবাবু বা এমনকি দীনেশচন্দ্র সেন মহাশয়ের যাপিত পৃথিবী থেকে সরায় রবিবাবুর একটি গানে প্রতিষ্ঠিত করতেছে কেন? কারণ বাঙালি মুসলমানের বাংলাদেশ জাগতিক পূর্ব বাংলা নয়, এক পরাজাগতিক অপূর্ব বাংলা, বাংলাদেশ। কলিজার উত্তপ্ত লৌ দিয়াই বাঙালি মুসলমান বাংলাদেশের কার্টোগ্রাফি নির্দিষ্ট করছিল। তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। বাঙালি মুসলমান ধারণা বা ঘটনাটিও একটা নেগেটিভ ডায়ালেকটিক ও ফাঁপা দোতক, এম্পটি সিগনিফায়ার। অর্থাৎ বাঙ্গালার হিন্দু, বাঙ্গালার ফিরিঙ্গি, বাঙ্গালার মগ, বাঙ্গালার বৌদ্ধ, বাঙ্গালার মতুয়া, বাঙ্গালার জৈন ইত্যাদি ঐক্য, সামীপ্য ও সাপেক্ষ ব্যতীত বাঙালি মুসলমানের যাপিত পৃথিবী, এই যাপনের সংজ্ঞা ও বাঙালি মুসলমানের ছতরফাইরা বাহির হইয়া আসা বাসনার সংবিধান অসম্ভব। পৃষ্ঠা 400। এতক্ষণে আমার পক্ষে এতটুকু বলা সম্ভব হবে যে বাঙালি মুসলমানের হেটেরোজেনাস কাল নির্মাণ ও হাইব্রিড দিনপাঁজিতে যেমন তার ট্রমা, তেমনি তার বহুবিধ প্রতিলোম সঙ্গম আর মিশ্র যাপিত পৃথিবীর পরিষ্কার জলছাপ আছে। কিন্তু এই ক্ষুদ্র পরিসর ও স্বল্প সময়ের এই বার্তা আর কেমনে বিস্তৃত করি আমি, হে মাবুদে এলাহি। জাস্ট নোক্তা রাখার জন্য বলি, বাঙালি ও মুসলিমের লেবেনসওয়েল্ট, LEBENSWELT বা যাপিত পৃথিবীদ্বয়ের অসম্ভব মিলনের যে ট্রমা, বাঙালি মুসলমানের মনে যে দুর্বিষহ ক্ষত, সেইখান থেকে প্রবাহিত কালো চেতনা এক অপূর্ব শুশ্রূষা ও নিদানের প্রস্তাব দেয়। আমার পিনিক লাগে এই ভাইবা যে বিশ্ব ইতিহাসে বাঙালি মুসলমান সমাজ যে বিশিষ্ট বৈপ্লবিক প্রস্তাব এলান করে তার বীজ স্পষ্ট কইরাই আমাদের ক্রোনোপলিটিক্স বা সময়ের সিয়াসতে জারি আসে। কি সেই প্রস্তাব? এইটা খোলসা করতে হইলে একটা খটোমটে জর্মন ভাব বুঝা নিতে হবে। নাকট্রাগলিকেন্ট, NACHTRAGLICHKEIT বা পরবর্তিতা। আমার পরবর্তিতা বোধ ফ্রয়েড সাহেব বা লাকির মধ্যস্থতায় নয়, মূলত ফরাসি মনোসমীক্ষক জাঁ লাপ্লান্সের তাফসিরের সূত্রে সন্নিবেশিত। খুব নম্র স্বরে আলাপ তুললে কওয়া যাইতে পারে পরবর্তিতার একটা দ্বিমুখী গঠন কাঠামো, যা একই সাথে অতীত থেকে বর্তমান ও বর্তমান থেকে অতীত ও ভবিষ্যতে প্রবহমান কালধারায় হয়তো সম্ভব। অর্থাৎ ট্রমা একটা ব্যত্যয়, ট্রমা মনোদৈহিক বিপর্যয় বাস্তব করতেছে। ট্রমাতাড়িত টাইমলাইন যেমন অতীত, ট্রমার সূচনা বিন্দু থেকে বর্তমানে প্রবহমান, তেমনি বর্তমান থেকে অতীতেও।
এখন ব্যক্তির জীবনে ট্রমার সূচনা বিন্দু হইতে পারে অতীতের একটি বাস্তব ঘটনা, যেমন পার্টিশন বা মুক্তিযুদ্ধে পিতৃবিয়োগ ও বাস্তুহারা হওয়া, বা বাল্যকালের সুন্নাতে খতনা, একটা প্রত্যক্ষ ব্যক্তিগত অভিজ্ঞতা। কিন্তু ট্রমার প্রকৃত রূপটি কখনোই অতীতজাত নয় ও বাস্তব অভিজ্ঞতা নয়, বরং ট্রমা বর্তমানের একটা অন্তঃস্থ নির্মাণ। পৃষ্ঠা 401। ফ্রয়েড বাবু তাঁর পরবর্তীতার তত্ত্বপ্রস্থানে ট্রমা ঘটার মুহূর্তটা যে ট্রমাটিক নয় বরং অসারতার, ও তারপর এই মুহূর্ত কেমনে মানবের দেহপাঁজিতে অনেক বিলম্বে বিভিন্ন সিম্পটম হয়ে বারবার ফিরে ফিরে আসে, সেই তাৎপর্য নিয়ে কথা বলছেন। ট্রমা তাড়িত বডি ও বডি পলিটিকের কালচেতনা নিউটনিয়ান নয়। ঘড়ির কাঁটা যেমন অতীত থেকে বর্তমানে প্রাগ্রসর, তেমন ধারাবাহিক নয়। এই বিক্ষত পাঁজি কয়েক স্তরের, আর এক একটা স্তরের ব্যত্যয়ী কালধারা কখনো বাধাপ্রাপ্ত, কখনো পশ্চাৎধাবিত ও প্রায়শ পরস্পর প্রবিষ্ট। এখানে মসিও লাপলস বরিশাইল্লা কাঁথার গাঠটি হেন গিরিঙ্গি খাসলতে ফ্রয়েডবাবুর হেন এলেগ্যান্ট প্রস্তাবটায় গোডিয়ান গিট্টু মাইরা দিলেন। মসিও লাপলস তার পরবর্তীতা তত্ত্ব বিস্তারে তিনি ন্যাট্রা গ্লিচকিটের ফরাসি তর্জমা করেন এপ্রেস, APRES কু COUP। ফ্রয়েডবাবুরই খোয়াবনামা বইটির একটি মাসয়ালা পেশ করেন। ফ্রয়েডবাবু ফাঁকবই টাইপের এক সদ্য যুবা ও তার সুরূপা ধাইমাতার কোনো সৌজন্য সাক্ষাতের বর্ণনা দিতেছিলেন। ধাত্রী আম্মু কথাচ্ছলে বলেন যে তার প্রায়শই এই যুবাকে শিশুকালে স্তন্য দিতে হইত। তখন ফাঁকবই যুবা বইলা উঠে, আমাকে ক্ষমা করবেন, আপনার সুঠাম মাইয়ের উপযুক্ত সদ্ব্যবহারের মতো বালেগ আমি সেই সময় হইতে পারি নাই। এই ক্ষুদে কিস্সাখানা একাদিক্রমে প্রাগ্রসর ও পশ্চাৎধাবী পরবর্তীতার যে কারনামা, তার প্রতি মসিও লাপলস আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছেন। তো প্রাথমিকভাবে যুবার এই সময়ে বৈশা শিশুকালে ঘইটা যাওয়া ধাত্রী আম্মুর স্তন্যপানের বর্ণনা শোনা কালের অতীত থেইকা বর্তমানে অগ্রস্মৃতির সংস্কার দ্বারা আবদ্ধ, যেখানে শিশু মনোদৈহিক নিজৌনতা বিলম্বিত হইয়া প্রাপ্ত বয়সে আইসা শিশুকালে সংঘটিত একটা ঘটনার দ্বারা ও সেই ঘটনার পরিসীমায় সক্রিয় হইতেছে। পরন্তু এইখানে সময় উল্টা পায়ে হাইটা পশ্চাৎ ধাবনও করতেছে, কারণ বর্তমানের ফাঁকবয়ে মর্দা নিজেকে শিশু অবস্থায় ধাত্রী আম্মুর মাইচস্যারত অবস্থায় কল্পনা করতে পারতেছে, এবং কল্পনা কইরা বর্তমানে অ্যাক্টিভেটেড ইরোজ এই যৌবনে যেমন ভোগ করতেছে, তেমনি একই সাথে নিজের সত্তায় শিশু হইয়া যাইয়া সামনে বসা তদ্বির দুধ পানের দৃশ্য কল্পনায় উদগ্র কইরা মজাও নিতেছে, তা নিতেছে। পৃষ্ঠা 402। কালের এই প্রাগ্রসরতা ও পশ্চাৎধাবনের কোনো ইতিবাচক মীমাংসা বা সংশ্লেষের চাবির হদিশ মসিও লাপলস আমাদের কহেন ফ্রয়েডবাবুর লেখায় হইতেছে না। এই কিস্সায় সুপ্ত ও সরব মজা নেওয়াটা সাবজেক্ট দুইটা, মর্দার শিশু সত্তা ও প্রাপ্তবয়স্ক ফাঁকবই সত্তা। মসিও লাপলসের মতে ধাত্রী আম্মুকে ফ্রয়েডবাবু একটা নিরক্ত নির্জীব স্তনে পর্যবসিত করছেন, এবং এই দুগ্ধময় স্তন যেন শুধুমাত্র এক শিশু হাতের বিষয় বা অবজেক্ট। স্তন তো মহিলাদের যৌনাঙ্গনা কি? মানবের বাসনা তো মাইয়ে ও মাই থেকেও প্রবাহিত হয়, তাই না? তো কালের এই প্রাগ্রসরটা ও পশ্চাৎধাবনের আলাহিদাকরণের বাঁধটা ভাঙতে
মসিও লাপ্লান্স এই তত্ত্বের সূত্রায়নে ধাত্রী আম্মুর স্তন্যপান কর্মের যে গোপন বা অজ্ঞাত লিবিডিনাস চার্জ, যা ধাত্রী আম্মু দুধ দিয়া সঞ্চারিত করতেছেন শিশুর সত্তায়, সেই বিষয়ে আলাপের আরম্ভ করেন। মসিও লাপ্লান্স ঘোষণা দেন, ধাত্রী আম্মুর দুধে দুধে সঞ্চারিত রহস্যময় লিবিডিনাস বার্তা ফাঁকবই শাবকের অপরিণত সাইকিতে সুপ্ত হইয়াই থাকে, কিন্তু এই বার্তাকে জাগাইয়া বাস্তব করার শৌর্য কোনো শিশুর থাকে না। কিন্তু ধাত্রী আম্মুর প্রেরিত এই বার্তা প্রাপ্ত বয়সে ট্রিগার্ড হইলে যুবক সত্তা এই রহস্যময় ধাঁধার মতো বার্তাখানি তর্জমা করতে নিরত হয়। অর্থাৎ কোনো প্রাপ্তবয়স্ক তার বর্তমানের আবর্ত থেইকা অতীতে অন্তরীণ বার্তা রিট্রোঅ্যাক্টিভ ভাবে বর্তমানের বাতানুকূল অনুবাদ ও অনুশীলন করে। এইসব আবজাব কথা রেশ টানতেছি এতটুকু বুঝাইতে যে মুসলমানের বাঙালি হইবার যে ভয়ঙ্কর ট্রমা, তার শুরুয়াত সুলতান হোসেন শাহ ইলিয়াস শাহের কালে না আলীবর্দীর আমলে, এইটা নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হইতেছে বাঙালি মুসলমানের পরিচয় গঠনের ট্রমাকালের প্রথম পর্বে ধাত্রী আম্মুর দুধের সাথে সংবাহিত বার্তার মতো অনেকগুলা বার্তার একটা হইল আমাদের কাল নির্মাণের সূত্র। অধ্যাপক অমর্ত্য সেন কোনো অজ্ঞেয় কারণে যাকে আকবরী চান্দ্র পঞ্জিকা বলছিলেন, সেই জালালি সনকে বুনিয়াদি ধইরা চালু হিজরি, ফসলি সন বিভাগ, ইলাহি সনের সূচনা, সৌর সংক্রান্তি ইত্যাদি মিশায় যে প্রচণ্ড গোলমেলে ও ভ্রান্তিতে ভরা ক্যালেন্ডার বাঙালি মুসলমান আকবরিয়া বঙ্গাব্দ বলে মাইনা নিছে, এক মুহূর্তের জন্য করবেন না তার ঐতিহাসিক ফাঁক ও ফাঁকিগুলা আমরা জানি না, বা আমাদের অজ্ঞাত সিলভা লেভি, ব্রতীন্দ্রনাথ গঙ্গ, পঞ্চানন মণ্ডল প্রমুখের তিব্বতের সম্রাট স্রং সন গাম্পো বা রাজা শশাঙ্ক ইত্যাদির বঙ্গাব্দ প্রতিষ্ঠার রূপকথা। পৃষ্ঠা 403। কিন্তু যেমন বলছিলাম, বাঙালি মুসলমান নাখোজাবাদী। বাঙালি মুসলমানের নাখোজাবাদের গোড়ায় আছে তার অপূর্ব বাংলা। বাঙালি মুসলমান বাঙালি ও মুসলমান দিং রেখা ছুঁবার অস্তিত্ববাদী তাড়না থেইকা ঝাপিত পৃথিবীকে বিস্তৃত করতে যা যা প্রয়োজনীয় সে সবকিছুকে অন্তর্ভুক্ত করে নেবে। কিন্তু কি অন্তর্ভুক্ত হইতেছে, কখন হইতেছে, তার হিসাব বদল হয় অবশ্যই। তবে কাল গণনা ও ক্যালেন্ডারের প্রশ্নে বাঙালি মুসলমান আকবরের সমন্বয়বাদের এক অপরূপ দিশি খিচুড়ি বার্তাই গ্রহণ করে পরিচয় নির্মাণের ট্রমাকালের শিশু পর্বে। আর এই সুপ্ত বার্তা বালেক হবার অভিযাত্রায় বিভিন্ন রাজনীতি ও লিবিদিনাল উদ্গীরণে মূর্ত হইতেছে বাংলাদেশ স্বাধীন হবার টাইম থেইকা। আকবরের সমন্বয়বাদের বার্তার কি নূতন অনুবাদ হবে 9-11 পরবর্তীকালে? উপমহাদেশ ওয়ার অন টেরর ও সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ জারি হবার পর তার কিছু নূতন লক্ষণ আমরা দেখি বৃহৎ মোহাম্মদীয় পঞ্জিকার একটি অদ্ভুত সংস্করণের প্রচলন, নিম্নবর্গের প্রতিবেশ ও প্রাণ বৈচিত্র্য দর্শন ভিত্তিক আচার সমন্বিত কৃষি ও লোক সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট নূতন কাল নির্মাণের অবিদ্যায়তনিক বিতর্কের ব্যাপক প্রচার। বাঙালি মুসলমান সমাজে পহেলা বৈশাখের বিপরীতে চড়ক ও চৈত্র সংক্রান্তির প্রধান বাৎসরিক উৎসব মকর সংক্রান্তি ও বিভিন্ন আদিবাসী কাল গণনার নাগরিক স্বীকৃতি ইত্যাদি উদ্যোগের মধ্যে। আর একটা গুফত কথা এইরম খোলা বাজারে বলতে নারী, কিন্তু নোক্তা রাইখা যাই। আমির হজরত ফতেউল্লাহ সিরাজির আর্মেনীয় বংশোদ্ভূত সুফি ছিলেন। অনেক পারসিক সুফির মতোই তিনি জ্যোতির্বিদ্যা ও
ও বিষ তৈরি ও প্রয়োগে পারদর্শী ছিলেন। তিনি আকবরের নির্দেশে মোটেও ইলাহির প্রবর্তন করেননি। আমির হজরত ফতেউল্লাহ সিরাজির কাল নির্মাণের বিশেষ অর্থ, বিশেষ তাৎপর্য বিদ্যমান। সেই তাৎপর্য অনুধাবনে কিভাবে পারসিক আর্মেনীয় আমলা ও জেসুইট পাদ্রীরা আকবর বাদশার অধ্যাত্ম সাধনা রাজনীতিতে অনুদিত ও ব্যাপিত করছে, এবং এই রাজনীতি কিভাবে সময় গণনা ও নির্মাণে ব্যবহৃত হইছে সেই বুঝ থাকতে হবে। একই সাথে পৃষ্ঠা 404, একই সাথে আকবর বা মুঘল আমলাতন্ত্র নয়, আমাদের একটু খতিয়ে দেখতে হবে আকবরের সময় শুধু আরব ইরান তুরান নয়, ককেশাস থেকে আসা সুফিদের নেটওয়ার্ক কিভাবে বাঙালি মুসলমানের সাথে সম্পর্কিত। একই সাথে বাংলায় সক্রিয় আর্মেনিয়ান, পার্সিয়ান আড়তদার, ইন্ডেন্টর, হুন্ডি ব্যবসায়ী ও অত্যন্ত প্রভাবশালী আর্মেনিয়ান যাজক ও ব্যবসায়ী চক্র ও আর্মেনিয়ান মোরাভিজান ইসাইদের কাল নির্মাণ ও তার সাথে বাঙালি মুসলমানের সম্পর্ক আমাদের বুঝে নিতে হবে। খুব গোদাভাবে দ্রুত বলে ফেললাম, কিন্তু এখানে বাতেনি বা গোপন অনেক সাধনার কথাও আসবে। আমরা যেন ভুলে না যাই বাঙালির সময় ও সাধনা সব সময়ই অঙ্গাঙ্গী। এই প্রসঙ্গে একটু আগে বলা একটা পুরাতন কথার নিচে নিম্ন রেখাপাত কইরা আবার বলি, নাখোজাবাদী মুসলমানের সাধনা কইরা বাঙালি হইতে হইছে। তার এই ট্রমার শিকড় একটা সময় প্রতীত ছিল কারবালার ময়দানে। কারবালায় এজিদের হাতে মুসলিমদের জ্ঞানের অধিক প্রিয় পেয়ারা রসুল সাহ এর নাতি হজরত হুসাইনের নির্মম মৃত্যুর যে ট্রমা, তার অনুবাদও বাঙালি মুসলমান করছে। রসুলের পবিত্র খুনের শেষ ওয়ারিশকে রাজনৈতিক ক্ষমতা, বংশানুক্রমে রাজ্য শাসনের অধিকার থেইকা বিচ্যুত কইরা, অর্থাৎ বাঙালি মুসলমান রাজতন্ত্র অভিজাত পরিবারতন্ত্রের বিরুদ্ধে তার রায় এলান করছে তার প্রিয়তম বিগ্রহকে কোরবানি দিয়া। এবং এইটা কাকতালীয় না যে মধ্যযুগ থেইকা আধুনিক কালের প্রারম্ভ পর্যন্ত বাঙালি মুসলমান পুঁথি সাহিত্যের প্রধান বিষয় হইল কারবালা ময়দানের এই কোরবানি। কোনো বাঙালি মুসলমানের লেখা প্রথম আধুনিক উপন্যাস বিষাদ সিন্ধুর বিষয়বস্তুও এই কারবালাই। মুসলমানের বাঙালি হবার যে ট্রমা, তার চিহ্ন এদেশে মুসলমানের রচিত মধ্যযুগের সাহিত্যে কোডেড ভাবে পাওয়া যাবে, যার আলোচনা বা বিচার খুব হয়নি। উদাহরণ হিসেবে বললে শাহ মোহাম্মদ সুলতানের কথা উদাহরণ হিসেবে বলবো শাহ মোহাম্মদ সুলতানের কথা। ইবনে বতুতা মরক্কো থেইকা আগত পর্যটক তাঁর সফরনামায় নাহারে আজরাক বইলা সম্বোধন করছেন আমাদের সুরমা নদীকে। এই সুরমা ও কুশিয়ারা বিধৌত সিলেটে হজরত শাহজালাল ইসমানীরা সাথে এসেছিলেন মহাপুরুষ সৈয়দ নাসির উদ্দিন, পৃষ্ঠা 405, যার বঙ্গীয় প্রবংশের পঞ্চম অধস্তন বাংলার শ্রেষ্ঠ কবিদের একজন ও বাংলা সিরাত ও নবী জীবন ভিত্তিক সাহিত্যের রূপকার সৈয়দ সুলতান। সৈয়দ সুলতান সপ্তদশ শতাব্দীতে সালাবি রচিত আরবি কাসাসুল আম্বিয়া দ্বারা অনুপ্রাণিত নবী বংশ নামধেয় এক জীবন্ত বহি নাজেল করেন। কাসাসুল আম্বিয়া অবলম্বনে অবশ্য শেখ চান্দ ও রসুল বিজয় নামে অপর এক চরিত কাব্যগ্রন্থ রচনা করছিলেন। কিন্তু নবী বংশর বিশেষত্ব হইতেছে এখানে সৈয়দ সুলতান দেখান প্রথম নবী হজরত আদম এর জন্ম হইছিল বাংলাদেশে, আরবে নয়, বরং এই বাঙালি মুসলমান মক্কায় যান আরবদের সত্যের পথে হেদায়েত করতে। মনে রাখবেন, সৈয়দ সুলতান চৈতন্যের সময়ের মানুষ।
যুগ ধর্ম অবলম্বন কইরা এবং বাংলা কাব্য সাহিত্যের অনবদ্য ঐতিহ্য বজায় রেখে তিনি রাসূলুল্লাহ কে মেসেঞ্জার নয় বরং অবতার হিসাবে দেখাইতেছেন। রাম ও সুলতানের প্রায় 25,000 কাপলেটসে সংগঠিত কাব্যে একজন অবতার। শুধু নবী বংশ বা কাসাসুল আম্বিয়া নয়, পুঁথি সাহিত্য বঙ্গের সকল সন্তানের মিলনের নাখোজাবাদী বার্তা নিয়ে আসা। মরুভূমির নয়, দরিয়া পাড়ের অভূতপূর্ব ও অতি মিষ্ট ইসলামের মহিমা বর্ণনাকারী এই সকল কিতাব মোল্লাতন্ত্রকে বর্জন করতেছে। বেঙ্গল রেনেসার সময় বিক্রি হইতেছে হাজার হাজার কপি, যখন বঙ্কিমের উপন্যাসের কাটতি সম্ভবত 300 কপির বেশি ছিল না। যাক, মূল কথা হইতেছে বাঙালি মুসলমান অভিজাত সাহিত্য আরব, তুর্কি বা ইরান তুরানের ইসলাম গ্রহণ করতে নারাজ। এই মুসলমানরা কখনোই সামন্ত ইউরোপীয় বা মার্ক্সীয় অর্থে সমাজের অংশ ছিল না। আবার ফকিরি সাহিত্যে এই মুসলমান সমাজ থেইকাই তন্ত্র ও মাতৃ সাধনার বিভিন্ন সমালোচনা ও বিবেচনা উঠে আসতেছে। তন্ত্র বা বৌদ্ধ ধারণার বাইরে সহজ মানুষ বা মনের মানুষ এর নূতন এক অপূর্ব টেমপ্লেট পাই সৈয়দ সুলতানের জ্ঞান চৌতিসায়। এইসব রচনা আমি সাহিত্য বললেও অবশ্যই শুধু সাহিত্য ছিল না, ছিল জিন্দা বহি, যার প্রতিটা ধারণার বিচিত্র অনুরণন আছে আমাদের প্রকাশ্য সমাজে, আবার সাধক সমাজেও। পাঞ্জু শাহ যে মহল নির্মাণ করছেন, পৃষ্ঠা 406, তার 5টি ঘর। বন্ধনী এই মহলের এক ঘরের বাসিন্দা ছিলেন লালন। বন্ধনী শেষ তারই। এই ঘরগুলোর অন্তত 3টি ঘর শাহ মোহাম্মদ সুলতানের চিন্তায় প্রভাবিত দেখি এই যে বাঙালি মনের নূতন এফেক্ট সমূহ, এফেক্ট, তার খবর বাঙালি হিন্দু সমাজে কতটুকু পৌঁছেছে বা এখনো পৌঁছায় আমি জানি না, যদিও ভুল অনুবাদ খুব দেখি। একটু আলটপকা বলি, আমার মনে হয় দেশভাগ যদি একটি বাস্তবতা হয়, তবে এই বাস্তবতার যে দেলুজ কথিত ভার্চুয়াল বা নকশা, তা এই বাঙালি মনের মানচিত্র আলাদা হয়ে যেতে থাকা ও হয়ে যাওয়া। আর এই এফেক্টগুলো লিবিদিনাস ক্যাপিটাল হিসেবে বিভিন্ন আন্দোলনে ছড়িয়ে গেছে, কিন্তু এর মূল চিন্তা ও চর্চা করে কিছু মানুষ ও গোত্র খুব ডিসিপ্লিন ভাবে যাপন করেছেন, নার্চার করেছেন, বা হতে পারে এটি হয়তো ওই পূর্বকথিত ট্রমার আর এক প্রকল্পিত অনুবাদ। এই প্রসঙ্গ তুলতেছি কারণ এই এফেক্টগুলো বিদেশিরা যেমন বলেন ও বুঝেন, তেমন অর্থে সমন্বয়বাদী বা সেকুলার একেবারেই নয়। এই বাঙালি মুসলমানের মনের একটা রূপ, এই রূপে গড়ে ওঠার একটি কার্টোগ্রাফি আমাদের পঞ্জিকা নির্মাণের ইতিহাসে আছে। এমনকি শশাঙ্ক আকবর বা মেঘনাথ সাহা, শহীদুল্লাহ, তকিউল্লাহ বিতর্কেও আমি এইরূপ প্রজেকশনের একটি চাপ দেখি। সময়ের সননে দন্তে শয়বফলা দন্তের নয় একার, সময়ের সননে আরো অনেক প্রবণতাও এসে মিশেছে। বাঙালি মুসলমানের কাল নির্মাণে যদি মতুয়া ও মগধের প্রভাব, খনা থেকে শুরু কইরা আরো কিছু খুব গুরুত্বপূর্ণ লঘু বন্ধনী গুয়াত্তারির মাইনর অর্থে বলছি, বন্ধনী শেষ, স্বর কিভাবে ও কখন প্রাণিত হইছে, এই প্রসঙ্গ যদি না আনি তাহলে অনেক বিষয় ও আশয় আমাদের ঢাকাইয়া জবানে যেমন কয় হালকার উপর ঝাপসা হইয়াই থাকব। কিন্তু মুশকিল হচ্ছে এসব গুছিয়ে লেখার সময় আমার আপাতত মিলতেছে না কিছুতেই। পেশাগত একগাদা ব্যস্ততা ঘিরে আছে, আমাকে ক্ষমা করবেন, ভবিষ্যতে সুযোগ পাইলে লেখার চেষ্টা করব। আপনার প্রীতিধন্য খাকসার এবাদ।
অধ্যায়টি এখানেই শেষ হলো। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 407। শ্রীকাল চক্রতন্ত্র ও ভোটদেশ তিব্বতে জ্যোতিষ, সুনীতি কুমার পাঠক।